সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হলো যে জামাতের আমির কি নিয়ে ভয় পেলেন। উনি একটা অনুষ্ঠানে বললেন যে আগামীতে যে ফেসিবাদ আসছে সেটা আগের ফেসিবাদের চাইতে আরো ভয়াবহ হবে। তো ওনার এই কথাটার সঙ্গে এক অর্থে আমি একমত। কেন একমত বলতেছি? কারণ হচ্ছে যে দিন যতই এগুচ্ছে ততই আসলে সবকিছুই বেড়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় বলে আমার কাছে মনে হয়। জগতের যে নিয়ম আছে সেটা হলো যে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে কোন জিনিস তো ব্যালেন্স হয় না। মুদ্রাস্ফীতির কথা ধরেন, মূল্য বাড়ার কথা বলেন, কখনো কি মূল্য কমেছে? যত দিন যায় জিনিসের পত্রের দাম বাড়তে থাকে, জীবনযাপনের ব্যয় বাড়তে থাকে। আচ্ছা, দুর্নীতির কথা ধরেন। দুর্নীতিটা মনে করেন যে সবসময় বাংলাদেশে ছিল শুরু থেকে। ৭১ স্বাধীন হওয়ার পরের থেকে দুর্নীতি কম হয় নাই। তো যেটা মনে করেন কল্পনা করা যেত না, সেই কল্পনা ছাড়াইয়া গেছে দুর্নীতির পরিমাণ এবং ভবিষ্যতে আরো বাড়বে। আমরা জানি কি যে আওয়ামী লীগ ১৫ বছরে বহু দুর্নীতি করছে। ঠিক আছে? এর আগে বিএনপি আমল ছিল ২০০১ থেকে ৬ পর্যন্ত দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উপক্রম হইছে। তার আগেও দুর্নীতি ছিল, ৮০-র দশকেও দুর্নীতি ছিল, ৭০-এর দশকেও দুর্নীতি ছিল। তো দুর্নীতি বাড়ছে। সহিংসতা বলেন, সহিংসতাও বাড়ছে। তো সবকিছু যদি বেড়ে থাকে তাহলে ফ্যাসিজমের যে রূপটা আছে, ফ্যাসিজমের যে রূপটা আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন সরকারের সময়, সেটা তো বাড়তে থাকবে। এটা তো স্বাভাবিক একটা কথা। কিন্তু জামাতের আমির এই কথাটা কেন বললেন? ওনার কাছে ভয়ের জায়গাটা কোথায়? এটা হচ্ছে বড় প্রশ্ন। সেটা হলো ফ্যাসিজম তৈরি হওয়ার পিছনে যারা ফ্যাসিজমটাকে বাস্তবায়ন করেন তাদের এক ধরনের মানসিকতা থাকে। আর এই যে ফেসিজমটা তৈরি হয় সেই ফেসিজমের মধ্যে যারা ফেসিজমের শিকার হন তাদেরও কিন্তু ভূমিকা থাকে। এখন বিষয়টা আমি কেন এটা বলতেছি, কারণটা হচ্ছে কি যে আমরা যেই বিষয়টা বুঝি সেটা হলো যে একটা বিষয় থাকে যে আমরা বিরোধী দল, সুতরাং সরকারের বিরোধিতা আমাদের করতে হবে। এটা যেমন এক অর্থে ঠিক আছে, আরেক অর্থে ঠিক নাই। আপনি যদি নতুন দিনের কথা বলেন, আপনি যদি চিন্তা করেন যে না, আমরা ওই অর্থে বিরোধিতা করব না, আমরা গঠনমূলক সমালোচনা করব এবং সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করব, মানে নিউ আইডিয়া, তাহলে কিন্তু বিষয়টা ফেসিজমের দিকে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। ফেসিজম তো তখনই হয়, তৈরি হয় যখন আমি একজনকে হুমকি দিতে থাকবো, আমি একজনকে মৃত্যুর হুমকি দেব, মানে পতনের হুমকি দেব, উচ্ছেদ করার হুমকি দিতে থাকবো। তখন ওই ব্যক্তি যদি ক্ষমতাবান হয়ে থাকে, ওই ব্যক্তি যদি সরকারে থাকে, তাহলে তো সে চেষ্টা করবে এদেরকে দমনের জন্য, এবং যত কঠোর হবে এই ধরনের হুমকি তত কঠোর হবে প্রত্যাঘাত। বিষয়টা তো এরকম সরল সমীকরণ। এত ভদ্র ভদ্র কথা টকশোতে, কন্টেন্টে ভালো ভালো কথা বলার কোনো মানে হয় না। জিনিসটা যেটা হচ্ছে সেটা হলো যে এনসিপি বলেন, জামাত বলেন, উগ্রপন্থী মানুষজন বলেন, রাশেদ প্রধানের মতো লোকজন বলেন, তারা গত ২-১ মাসে এমন এমন কথা বলছেন, এমন এমন হুমকি দিচ্ছেন যেটা আসলে অন্তরাত্মা কেঁপে ওঠার মতো। সেটা এখন বিষয়টা হচ্ছে যে সেই ব্যালেন্সের জায়গাটা তারা তো ধরে রাখতে পারতেছেন না। তারা কি চাচ্ছেন ফেসিজমের উদ্ভব ঘটুক? আমি কথাটা দর্শক কোন অর্থে বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যেমন যে কোনো পরিস্থিতির উদ্ভবের জন্য চিন্তা করি যে এটা কে ঘটাইলো, তাকে দায়ী করি। তো এই জায়গাটায় আমি বলবো কি কারণে ঘটানো হইল, সেই কারণের প্রেক্ষাপটটা কারা তৈরি করলো সেটাও একটু বিবেচনা করে দেখার বিষয় আছে। আমি সাংবাদিক মানুষ, আমি এই সাংবাদিকতা হিসেবে আমি সবসময় যেটা চিন্তা করি, একজন আরেকজনকে হত্যা করেছে, আমার প্রশ্ন হচ্ছে যে হত্যা করেছে সে তো অবশ্যই অপরাধী, কিন্তু আমাকে কিন্তু বিবেচনা করে দেখতে হয় যে এমন কি পরিস্থিতি তৈরি হইলো যে তাকে হত্যা করতে হইলো ওই লোকটাকে। দর্শক, আমি মনে হয় বুঝাতে পারছি যে এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটা শুধুমাত্র এককভাবে সরকারের দায়িত্ব নয়। এখানে প্রতিপক্ষ হিসেবে যারা থাকেন তাদের দায়িত্বশীল আচরণেরও একটা বড় ধরনের ভূমিকা আছে, আমি সেটা বলতে চাচ্ছি। তো যাই হোক, এখানে প্রশ্ন উঠতে পারে যে দায়িত্ব কার বেশি। এটা অবশ্যই সরকারের বেশি। যারা সরকারে থাকেন তাদের মানে সহ্য সীমা থাকতে হয়, তাদের একটা
মানে বুঝায়া বলা বা পরিস্থিতিকে ওইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টাটা করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা বিরুদ্ধে থাকেন তারা যদি সেই বিষয়ের সুযোগটা না নিয়ে অনবরত হুমকি দিতে থাকেন, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? এই যে শাহরিয়ার কবির, উনি সরাসরি প্রধানমন্ত্রীকে বলতেছেন মৃত্যু ছাড়া উপায় নাই, তাকে মরতেই হবে, সে যদি এটা না করে, সে যদি এটা না, এই যে কথাবার্তা, এটা এটা কি ধরনের কথাবার্তা? একটু আমি অন্য একটা কন্টেন্টে কথাটা বলেছি যে শাহরিয়ার কবির সরাসরি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। আর শাহরিয়ার কবির কে? শাহরিয়ার কবির তো জামাতেরই যে আমির, সেই আমিরের সফর সঙ্গী হয়ে হজ করে এসেছেন। ওনার ভিতরে যে ধর্মের যে শান্তির যে জায়গাটা, সেই জায়গাটা কি আছে? ওনার যে কথাবার্তাগুলি, সেই কথাবার্তাগুলির মধ্যে সব সময় কি একটা উগ্রবাদ জড়িত থাকে না? যে কেউ দেখলে এটা বুঝতে পারবেন। আপনি মনে করেন শিশির মনির, ফুয়াদ, এই যে জামাতি অ্যাক্টিভিস্ট গুলি, তারা যে কথাগুলি বলতেছে, সেই কথাগুলিকে শুনে সহ্য করে থাকা কি একজন বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষের পক্ষে কতক্ষণ সম্ভব হবে? এটা হলো একটা বড় প্রশ্ন। জামাতের আমির এই যে ফেসিবাদের উত্থান নিয়ে কথা বলতেছেন, আমার কাছে মনে হয় যে এই জামাতি অ্যাক্টিভিস্টদেরকে কন্ট্রোল করাটা, নিয়ন্ত্রণ করা, তারা কতটুকু বলতে পারা উচিত, কতটুকু সেটা নিয়ে ওনারই কথা বলা উচিত। আমি মনে করি জামাতের আমিরই এদেরকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারেন। যদি আমরা যেটুকু জানি সেটা হলো জামাত একটা সুশৃঙ্খল দল, জামাতের মানে উচ্চ পর্যায়ের হাইকমান্ডের নির্দেশ ছাড়া কেউ কোনো কিছু করে না। তাহলে সেক্ষেত্রে এই যে এরা এই কথাগুলি বলতেছে, সেগুলির মধ্যে জামাত দলগত ভাবে জড়িত বলে মনে হওয়া খুবই স্বাভাবিক। তাহলে সেক্ষেত্রে এটার পরিণতি তো ভয়াবহ হওয়ার আকাঙ্ক্ষা আপনারাই করতেছেন, আপনারাই বিভিন্ন ভাবে বলতেছেন যে এইটার পরিণতি হবে ভয়ঙ্কর। তাহলে এই যে ফেসিজমের বিষয়টা জামাতের আমির উল্লেখ করলেন যে পরবর্তী ফেসিজমটা হবে ভয়ঙ্কর, সেটা শিকার যেন আপনাকেই না হইতে হয়, এই জিনিসটা মাথায় রাখা দরকার। আপনি যে ভয়টা পাচ্ছেন, সেই ভয়টা কিন্তু যৌক্তিক, এবং আমার মনে হয় এই ভয়টা দূর করার জন্য দায়িত্বশীল আচরণই একমাত্র সমাধান আমার কাছে মনে হয়। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে। ধন্যবাদ এখনকার মতো।